সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি এটিএন নিউজের নিয়মিত আয়োজন নিউজ আওয়ার এক্সট্রা সহযোগিতায় ক্যামরানি স্কুল অ্যান্ড কলেজ এবং আলোক হেলথ কেয়ার অ্যান্ড হাসপাতাল। সুপ্রিয় দর্শক, পুরো আয়োজন জুড়ে আপনাদের সঙ্গে থাকবো আমি বাবলি ইয়াসমিন। এই মুহূর্তে স্টুডিওতে আমাদের সঙ্গে সম্মানিত দুজন অতিথি উপস্থিত আছে। শুরুতে পরিচয় করে দেব তাদের সঙ্গে। স্টুডিওতে এই মুহূর্তে উপস্থিত আছেন ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ ওসমান সরওয়ার, কমান্ডার, সদর দপ্তর 24 ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশন। আপনাকে স্বাগত জানাচ্ছি এই আয়োজনে। স্টুডিওতে উপস্থিত আছেন আহনাফ সাইদ খান, সমন্বয়ক, বৈষম্য বিরোধী আন্দোলন। স্বাগত জানাচ্ছি এই আয়োজনে। ধন্যবাদ আপনাকে। আমাদের আজকের শিরোনাম নির্ধারিত হচ্ছে বন্যা ও ত্রাণ ব্যবস্থাপনা। এই বিষয়টি নিয়ে মূল আলোচনা শুরু করতে চাই। ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ ওসমান সরওয়ার, আপনাকে দিয়ে একটু শুরু করি। যেটি বলছিলাম যে এই সময়ে আসলে যারা আক্রান্ত হয়েছে তারা অনেকেই বলছে যে তারা তাদের চিন্তা ভাবনার মধ্যে এরকম বন্যার সম্মুখীন আসলে কখনো হয়নি। প্রবল বন্যা আসলে আমরা দেখতে পাচ্ছি। প্রায় 11টি জেলা আক্রান্ত হয়েছে, 74টি উপজেলা যেখানে আক্রান্ত হয়েছে, 58 লাখ মানুষ যেখানে আসলে পানিবন্দী বলা যায়, ক্ষতিগ্রস্ত বলা যায়, এবং 7 জেলায় এখন পর্যন্ত প্রায় 31 জনের প্রাণহানি হয়েছে। এবারের বন্যাকে আসলে কেমন দেখছেন সেটি দিয়ে শুরু করি। ধন্যবাদ আপনাকে। আসলে আপনার পরিসংখ্যানের মধ্যে এটা স্পষ্ট যে এবারের বন্যা অত্যন্ত ভয়াবহ এবং যেটাকে আমরা বলি আনপ্রেসিডেন্টেড, বারবার বলছি। তো আমরা অন্যান্য প্রতিবারের মতোই বন্যাকে আমরা যেভাবে দেখি কিছু মানে সাধারণ চ্যালেঞ্জ এই বন্যায় থাকে। বন্যায় আমরা যেরকম পাই যে আমরা অনেক রকম বাধার সম্মুখীন হই, যেটা আমরা আগে থেকে জানি। কিন্তু এবার দেখা যাচ্ছে আমরা যেহেতু এই জায়গাটাতে গত 3 দশকে এই ধরনের ঘটনা ঘটে নাই, হঠাৎ করে হয়েছে, মানুষ প্রস্তুত নাই, এবং আমাদের কাছেও এই বন্যার জন্য এই এলাকাটি আমরা সেভাবে পরিকল্পনার মধ্যেও নাই। তো সার্বিকভাবে আমাদের প্রস্তুতি থাকা সত্ত্বেও আমাদের সব কিছু মিলিয়ে এই বন্যাটার চ্যালেঞ্জগুলো অন্যরকম আমাদের কাছে। তো আমি যদি বলি, আমরা প্রথমেই এই বন্যাটা, আপনি বলছিলেন যে সার্বিকভাবে প্রস্তুতি থাকে, এটি নিয়ে একটু জানতে চাইবো যে সাধারণত আমাদের দেশে তো আমরা প্রাকৃতিক দুর্যোগের সম্মুখীন হয় প্রায় প্রতি বছরই, এবং বন্যা কিন্তু আমাদের একেবারে নিয়মিত একটি বিষয়। কিন্তু এবারের বন্যার ধরনটা যেহেতু ভিন্ন, আপনাদের সার্বিক পরিস্থিতি বলতে আসলে কোনটিকে বোঝাচ্ছেন, যে বন্যার সময় বা বন্যাকে মাথায় রেখে কী ধরনের প্রস্তুতি সবসময় নেওয়া হয়ে থাকে? বন্যাকে মাথায় রেখে আমাদের একটি সারা বছরের প্রস্তুতি থাকে। আমরা তো, আপনি জানেন যে আমরা যুদ্ধের জন্য প্রস্তুতি গ্রহণ করি, কিন্তু সারা বছর আমরা এই দুর্যোগ মোকাবেলার জন্য কিন্তু প্রস্তুতি গ্রহণ করি। তো এর জন্য আমাদের যে সৈনিকদেরকে পারদর্শী করা হয়, সাথে সাথে এর সঙ্গে যে সংশ্লিষ্ট সরঞ্জামাদি আছে সেগুলোকেও প্রস্তুতি রাখা হয়। ইভেন আমরা এই সময়টাতে যখন বন্যা হয় সারা বছর, এই সময় আমরা জানি সাধারণত অগাস্ট, সেপ্টেম্বর, অক্টোবর বা এই সময়টাতে বন্যা যে হয়, তার জন্য আমরা আমাদের যে জনবলগুলো পারদর্শী এবং এই সরঞ্জামগুলো আমরা প্রস্তুত রাখি। তো আমরা এবারেও আমরা সে ধরনের আমরা ধারণা করেছি, সেভাবে আমরা প্রস্তুত ছিলাম। কিন্তু আমাদের কাছে এই ফেনী, এই অঞ্চলটা, নোয়াখালী, ফেনী, কুমিল্লা, এই যে আপনি যেটা বললেন 11টি জেলা সহ এতগুলো উপজেলা, 58 লাখ মানুষ, এই পরিমাণটা ছিল প্রচণ্ড আকস্মিক এবং মানে আনএক্সপেক্টেড। কিন্তু তারপরও আমরা 21শে আগস্ট মোতায়েনের পর থেকে আমরা আমাদের পেশাদারিত্বের মাধ্যমে, যেখানে দুর্গম অঞ্চল থেকে ইনিশিয়ালি যে উদ্ধার কার্যক্রমগুলো সেগুলো চালিয়েছি। উদ্ধার কার্যক্রম চালানোর সময় আমাদের সাথে যে ছাত্র জনতা, তারা যেভাবে সহায়তা করেছে, যেমন বন্যাটা আকস্মিকভাবে আনপ্রেসিডেন্টেড, এবার সহযোগিতার এই জায়গাটি নিয়ে একটু যদি আহনাফ সাইদ আপনার সঙ্গে একটু কথা বলি, সেটি হচ্ছে যে 1 মাসের ব্যবধানে বাংলাদেশে একটা অভূতপূর্ব পরিবর্তন হয়ে গেছে। যেমনটি জনাব সরওয়ার বলছিলেন যে মানুষের সাড়া দেবার যে বিষয়টি, আমরা প্রাকৃতিক দুর্যোগ দেখি নিয়মিত, সেখানে মানুষের সাড়া দেবার প্রবণতা সম্পর্কে আমাদের ধারণা আছে, কিন্তু এবারে সাড়া দেবার ধারণটা একেবারে বলা যায় যে আলাদা, এবং অভূতপূর্বভাবে সেই পরিবর্তনটা আমরা প্রতিনিয়ত আমাদের মিডিয়াগুলোর মাধ্যমে, টিভিগুলোর মাধ্যমে আসলে দেখতে পাচ্ছি। বিশেষ করে আপনারা যারা বৈষম্য বিরোধী আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন, তারা যেভাবে আসলে ত্রাণ সংগ্রহ করা বা মানুষের কাছে পৌঁছে দেওয়ার কাজটি করছেন, সেটি আসলে প্রশংসার দাবিদার নিঃসন্দেহে। আপনাদের কেন মনে হলো যে এই সময় এটি আপনাদের একটি বিশেষ দায়িত্ব, বন্যার্তদের পাশে দাঁড়ানো? ধন্যবাদ আপনাকে। দেখুন, এই ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পরে আমাদের মূল লক্ষ্য ছিল, মূল দায়িত্ব, মূল চ্যালেঞ্জ ছিল দেশ গঠন করা। হঠাৎ যখন দেশ একটা সংকটাপন্ন পরিস্থিতিতে পড়ে, তো এটা আমাদের গুরু দায়িত্ব, দেশের জন্য আমাদের সর্বস্ব বিলিয়ে দিয়ে, নিজেদেরকে উজাড় করে
দেশবাসীর জন্য এখানে কাজ করে যাওয়া। তো সেই জায়গা থেকে আমরা আসলে যখনই খবর পেলাম যে এই যে রাজনৈতিক বন্যা, এটাকে আমি রাজনৈতিক বন্যা বলতে চাচ্ছি, কারণ হচ্ছে যে মানে প্রাকৃতিকভাবে এই অঞ্চলটায় সেভাবে বন্যা হয় না। এখানে প্রতিবেশী দেশ যেভাবে গেটগুলো খুলে দিয়েছে এবং হাজার হাজার মানুষকে এখানে জিম্মি করেছে পানিবন্দী করে, তো এই জায়গায় আমরা দেখলাম যে ছাত্র জনতার জায়গা থেকে আমাদের আসলে যতটুকু করা প্রয়োজন আমরা আসলে তো তার চেয়ে বেশি করে যাচ্ছি। আমরা আসলে ওইরকম তো ট্রেন না আমাদের যারা আছে ছেলে মেয়েরা, তারপরও মানে মানুষ স্বতঃস্ফূর্তভাবে রাত দিন আপনি দেখেন কাজ করে যাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে, ডাকসু ভবনে, তারপর হচ্ছে যে কেন্দ্রীয় খেলার মাঠে। তো সারা দেশের মানুষ, সমস্ত সব বয়সে সব শ্রেণী পেশার মানুষ নিজ উদ্যোগে এসে কাজ করছে, কাউকে কিছু বলা লাগছে না। তো এটাই প্রমাণ করে যে যখন দেশের মানুষের উপর থেকে একটা ভার চলে যায় তখন তারা স্বতঃস্ফূর্তভাবে কিভাবে দেশ গঠনে সবাই মিলে এগিয়ে আসতে পারে, এই উদাহরণটা এই সংকটের মাধ্যমে আমরা আবারও দেখতে পেলাম। বিশেষ করে যদি আমি অঙ্কের সংখ্যাটার দিকে একটু আসি, প্রায় 4,40,00,000 টাকার মতো এখন পর্যন্ত 4 দিনে সংগ্রহ হয়েছে, হয়তো সেটি পরিবর্তনও হতে পারে। জি, আজকের হালনাগাদটা এখন আমার হাতে আসেনি, 10টার সময় প্রেস ব্রিফিং হওয়ার কথা, আমি তো এখন এখানে উপস্থিত নেই। তো গত 6 দিনে আমাদের নগদ অর্থ সংগ্রহ হয়েছে 7,57,600 টাকা, এবং অনেক বড় একটা অ্যামাউন্ট। জি, এবং হচ্ছে আমাদের অন্যান্য যে ব্যাংকিং অ্যাকাউন্ট বা মোবাইল ব্যাংকিং সেগুলোর হিসাবটা এই মুহূর্তে আমার কাছে নেই, তবে এটিও হচ্ছে যে আমাদের কার্যক্রমের এক পর্যায়ে প্রকাশ করা হবে, হয়তো বা এখনই প্রকাশ করা হতে পারে, যে প্রেস ব্রিফিংটি এখন হতে যাচ্ছে আর কি। আচ্ছা, আমরা আসলে সেই প্রেস ব্রিফিং এর দিকেও অনেকটা তাকিয়ে আছি আমরা আসলে সেখান থেকে, কারণ জনগণের প্রশ্ন উত্তরের জায়গাটার অনেক কিছু হয়তো পরিষ্কার হয়ে যাবে সেখান থেকে, কারণ অনেকেই জানতে চাচ্ছেন যে কিরকম সংগ্রহ হলো, কিভাবে আপনারা কাজ করছেন, কাজে কতটুকু সফলতা আসছে। একটু অভিজ্ঞতার জায়গাটুকু শুনি যে আপনারা এই ধরনের কাজ করছেন বা যারা ত্রাণ দিতে যাচ্ছে কাজের অভিজ্ঞতাটা কেমন এখানে? আচ্ছা, এখানে কাজ হচ্ছে আসলে মানে বিভিন্ন ধাপে বিভিন্ন সেক্টরে কাজ হচ্ছে। আমাদের বন্যার শুরুতেই আমাদের একটা প্রতিনিধি দল এখানে ত্রাণের কাজে যায় এবং কিছুটা উদ্ধার কাজও বলা যেতে পারে। তো এখন যেহেতু আসলে কেউ ট্রেড না, তারা নিজেরাই উল্টো গিয়ে বিপদে পড়ে আর কি, তো তাদেরকে অবশ্যই উদ্ধার করতে হয়। তো যে কারণে হচ্ছে আমরা সরাসরি মাঝখানে ছাত্রদেরকে পাঠানো কিছুটা কমিয়ে দিয়েছিলাম, কারণ তাদের যেহেতু প্রশিক্ষণ নেই এবং একটা দুর্যোগাপন্ন এলাকায় তারা হয়তো বা কতটুকু সার্ভাইভ করতে পারবেন সেই ব্যাপারটাও আমাদের খেয়াল রাখা লাগছে। তো সেই কারণে আমরা দুর্যোগ ত্রাণ মন্ত্রণালয়ের সাথে সমন্বয় করে এবং স্থানীয় প্রশাসন এবং যৌথ বাহিনীর সাথে সমন্বয় করে আমরা যে বন্যা কবলিত অঞ্চলগুলো, জায়গাগুলো, স্পটগুলো আমরা চিহ্নিত করছি এবং প্রশাসনের সাথে সমন্বয় করে আমরা হচ্ছে আমাদের ত্রাণগুলো পাঠাচ্ছি। কারণ আমাদের আগ্রহ আছে, উদ্দীপনা আছে, সাহস আছে, কিন্তু আমাদের তো হচ্ছে যে প্রশাসনের মতো সেই ম্যানেজমেন্ট সিস্টেম বা সেই চেইনটা নেই, বা আমরা এখানে প্রবলেম আইডেন্টিফাই করে সেই জায়গায় আমরা হয়তো বা পৌঁছানোর সক্ষমতাও রাখি না। তো সেই কারণে আমাদের ত্রাণগুলো স্থানীয় জেলা প্রশাসকদের কাছে আমরা হস্তান্তর করছি এবং সেখানে আমাদের সাথে যৌথ বাহিনী, দুর্যোগ ত্রাণ মন্ত্রণালয়, স্থানীয় প্রশাসন সহ স্থানীয় জনগণ, তারপর হচ্ছে যে বৈষম্যবিরোধী আন্দোলনের স্থানীয় ভলান্টিয়ার যারা আছেন এবং ঢাকা থেকে যাওয়া যে কেন্দ্রীয় প্রতিনিধি দলের 2-1 করে যারা থাকছেন, তো এভাবে সমন্বয় করে আসলে কাজগুলো হচ্ছে আর কি। ধন্যবাদ জনাব সরওয়ার, আপনার কাছে আসি। সেটি বলছিলাম যেটি যে কোথাও আসলে পানি কমছে, যেমন ফেনী মৌলভীবাজারের কথা যদি বলি, আমরা কুমিল্লার গোমতী নদীর কথা জানি যে কাল রাত থেকে এখন পর্যন্ত 7 সেন্টিমিটারের নিচে আসলে বিপদসীমার নিচে পানি নেমে গেছে, আবার কোথাও আবার পরিস্থিতি খারাপের দিকে যাচ্ছে। লক্ষ্মীপুর নোয়াখালীর কথা আমি বলছিলাম আমাদের শিরোনামে, সেখানে আবার খারাপের দিকে যাচ্ছে। অর্থাৎ এখন পর্যন্ত আমরা আসলে জানি না কতদিন নাগাদ এই বন্যা, আর বন্যা পরবর্তী সময়ের কথা বলতে গেলে সেটিতে সব থেকে ভয়াবহ সময়টুকু হয়, সেই সময়তেই আমরা সব থেকে বেশি ক্ষতির পরিমাণ নির্ণয় করতে পারি এবং বুঝতে পারি যে আসলে এই বন্যা কতটা ক্ষত রেখে গেল। সেখান থেকে জানতে চাইব, আপনি বললেন যে আপনাদের সর্বোচ্চ চেষ্টা করছেন এখানে, এবং ছাত্ররা, বৈষম্য বিরোধী ছাত্র যারা আছেন সমন্বয়, যেমনটি বলছিলেন যে আপনাদের যৌথ বাহিনীর সহায়তা আসলে তারা নিচ্ছেন। আপনাদের কি কি চ্যালেঞ্জের মুখে পড়তে হচ্ছে যখন আপনারা এই কাজগুলো করতে যাচ্ছেন, এবং বললাম যেমনটি 74টি প্রায় উপজেলায় এটা আসলে ছড়িয়ে গেছে, কি কি চ্যালেঞ্জ মোকাবেলা করতে হচ্ছে? আসলে এবারে বন্যায় আমরা মাননীয় প্রধান উপদেষ্টার নির্দেশনায় সশস্ত্র বাহিনী বিভাগ ইমিডিয়েট রেসপন্সটা খুব ভালোভাবে করেছে। বাহিনীগুলো অত্যন্ত দক্ষতার সাথে তারা এই বন্যা দুর্গতদের কাছে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে। তো
আমি যে চ্যালেঞ্জগুলো আমি কথাগুলো বলবো সেগুলো হচ্ছে যেটা শুরুতেই বলছিলাম যে কিছু আছে সাধারণ চ্যালেঞ্জ, বাট কিছু কিছু আছে এবারে একটু এক্সেপশনাল। যেমন আমরা মানে অনেকগুলো জায়গা ছিল প্রথম 2 দিন তো 2 থেকে 3 দিন নদীর স্রোতের কারণে একটা পার্টে বোট নিয়ে যাওয়াই যায়নি, পুরোটা এটা হেলি সাপোর্টেড ছিল। তাদেরকে হেলিকপ্টার গিয়ে গিয়ে লোকেট মানে চিহ্নিত করে ইভেন আমি এমনও শুনেছি যে বেশি নিচে যেতেও পারছে না আমাদের বড় হেলিকপ্টার যেগুলো, সেগুলো মানে তাদের কাপড় উড়ে যাচ্ছিল এমন অবস্থা। ইভেন যেসব জায়গায় যেতে পারছিল না সেসব জায়গায় আমাদের যেগুলো বেল্ট হেলিকপ্টারগুলো ছোট হেলিকপ্টার সেগুলো কাছে নিচে গিয়ে যারা যেসব মানুষ দুর্গত রিমোট তাদের কাছে তাদেরকে আইডেন্টিফাই করে রেস্কিউ করেছে। এবং আমাদের আর্মি এভিয়েশন এবং বাংলাদেশ এয়ারফোর্সের পাইলটরা অনেক পরিশ্রম করে অনেক রিস্ক নিয়ে এই কাজগুলো করেছে। তো এটা একটা বড় ধরনের চ্যালেঞ্জ ছিল যে এত পরিমাণ বৃষ্টিপাত এই আমাদের অঞ্চলে এবং উজান থেকে আসা পানি নিয়ে প্রায় 15-20 ফিট পানির হাইট। আমরা দেখেছি যে একতলা বাড়িগুলো শুধু চাল দেখা যাচ্ছে, শুধুমাত্র যেগুলো মাল্টি স্টোরেড বিল্ডিং সেগুলোতেই মানুষ আশ্রয় নিতে পেরেছে। তো এই অবস্থায় আসলে প্রথম 2-3 দিনে আবার ছিল কমিউনিকেশন ডিসরাপ্ট ছিল, মানে যোগাযোগ করা যাচ্ছিল না, ইলেকট্রিসিটি নাই, নেটওয়ার্ক ছিল না। তো আসলে আমরা আমাদের কেন্দ্রীয়ভাবে ইউএভির মাধ্যমে আমরা দেখতে পেরেছি বা চিহ্নিত করে সেই জায়গাগুলোতে যেখানে যেখানে মানুষ মানে সাহায্য চাচ্ছে, যাদেরকে ত্রাণ দেওয়া বা উদ্ধার করা প্রয়োজন, সেই কাজগুলো প্রথম হয়েছে। এটা একটা বড় ধরনের চ্যালেঞ্জ ছিল যেগুলো আস্তে আস্তে প্রতিদিনই উন্নতি হয়েছে, পানি কমার সাথে সাথে যোগাযোগ ব্যবস্থার সাথে সমন্বয় আরও বাড়ার সাথে সাথে। তো আমাদের কেন্দ্রীয়ভাবে এখানে সশস্ত্র বাহিনী বিভাগে আমাদের সমন্বয় কেন্দ্র আছে, বাহিনীগুলোর সদর দপ্তরের সমন্বয় কেন্দ্র আছে, এবং 3টি আমাদের ডিভিশন কমান্ডার যারা জিওসি মহোদয় আছেন তাদের নেতৃত্বে স্থানীয় প্রশাসন ডিসিদের সাথে সমন্বয় করে আঞ্চলিক সমন্বয় কেন্দ্র আছে। এইগুলোর মাধ্যমে আমাদের রিমোটদের সাথে রিমোট অঞ্চলগুলো আইডেন্টিফাই করে উদ্ধার এবং ত্রাণ কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। আচ্ছা, এটার সাথে আমি একটু বলবো আমাদের মানে সবচেয়ে বড় লাইফলাইন বাংলাদেশের ঢাকা চট্টগ্রাম হাইওয়ে ছিল, মানে প্রথম 2 দিন এটা 23 তারিখ দুপুর পর্যন্ত এটা আমরা দেখেছি দীর্ঘ যানজট। তো এটাও আমরা চিহ্নিত করেছি আমাদের লালপুল জায়গায়, শুভপুর 2টা জায়গায় পানি ক্রস করছিল খুব তীব্রভাবে, তার ফলে বড় ক্র্যাটার হয়েছিল, মানে বড় গর্ত হয়েছিল। সেগুলো আমরা 22 তারিখ থেকে আমরা মেরামত করে দ্রুত 23 তারিখ দুপুর থেকে আমরা এই হাইওয়ে আমরা চালু করেছি। এর ফলে যদি যে সড়ক পথে যে ত্রাণ যাওয়া বা যারা ভলান্টিয়ার্স তাদের যাওয়া এগুলো অনেক সহজ হয়েছে। নিরাপত্তার বিষয়টিও নিঃসন্দেহে মাথায় ছিল। সেখান থেকে জনাব আহনাফ সাঈদ খান আপনার কাছে আবারও আসে, সেটি হচ্ছে যে আমরা যে চ্যালেঞ্জগুলোর কথা শুনছিলাম যে নেটওয়ার্ক, আমরা জানি যে মোবাইল নেটওয়ার্ক কাজ করছিল না 2 দিনের মতো এরকম সময়ে, এবং সেখানে যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়েছিল, এবং আমরা সুদীর্ঘ একটা যানজটের কিন্তু লাইন দেখেছি যেখান থেকে অনেকে যেতে পারছিল না। আমরা দেখেছি সারি সারি ত্রাণের ট্রাক সেখানে অপেক্ষারত আছে কিন্তু যেতে পারছে না। বোটের সহযোগিতা আপনারা অনেক পেয়েছেন কিন্তু সেটি হয়তো বা সময় মতো পৌঁছানো যাচ্ছিল না। বিশেষ করে এই চ্যালেঞ্জের জায়গাগুলো যদি একটু বিস্তারিত বলেন। আচ্ছা, এখানে দুর্গত অঞ্চলগুলোতে মানে যে পরিমাণ ভয়াবহ অবস্থাটা ছিল এটা এখন কিছুটা ধাপে ধাপে কমে আসছে, কিন্তু প্রথম দিকে আসলেই খুব বাজে অবস্থা ছিল এখানে, এবং আমাদের ত্রাণের ট্রাকগুলো পৌঁছাতে পারছিল না। এখনো অনেক জায়গাতে যেখানে হয়তো বা 1 ঘন্টা 2 ঘন্টার পথ সেখানে 5-6 ঘন্টা লেগে যাচ্ছে, এত পানি, কিংবা এখানে রাস্তাগুলো ভেঙে যাচ্ছে, বাঁধ ভেঙে গিয়েছে। তাছাড়া বোটের ব্যাপার যদি বলি, এখানে যে পরিমাণ খুব বড় একটা এরিয়া নিয়ে তো এখানে হচ্ছে যে পানিবন্দী মানুষ, তো আমরা অনেক বোট পাচ্ছি কিন্তু তারপরও মনে হচ্ছে যে আসলে পর্যাপ্ত না। আচ্ছা জনাব সরওয়ার, আপনার কাছে আসি। বর্তমানে আসলে এখন বন্যার মধ্যবর্তী এই পর্যায়ে আসলে কি ধরনের ত্রাণ কার্যক্রম আপনারা চালাচ্ছেন? উদ্ধার তৎপরতা, কোন ধরনের উদ্ধার তৎপরতা এই মুহূর্তে চালানো হচ্ছে? দেখুন, এখন তো আসলে প্রাথমিকভাবে যে উদ্ধার তৎপরতাটা বেশি ফোকাস ছিল, এখন আসলে ফোকাস আসলে শিফট হয়ে যাচ্ছে ত্রাণ তৎপরতার দিকে। উদ্ধার কার্যক্রম কিছুটা আছে, এখনও অনেকেই পানিবন্দী আছে, অনেকেই এখনও রিমোট জায়গায় আছে, কিন্তু এখন ত্রাণের উপরেই বেশি ফোকাস। আমরা ত্রাণটা, যেটা আমি আগে বলেছিলাম যে কেন্দ্রীয়ভাবে আমাদের সশস্ত্র বাহিনী বিভাগ, বাহিনী সদর দপ্তর এবং আঞ্চলিক সমন্বয় কেন্দ্রগুলো থেকে তারা কোন কোন জায়গায় ত্রাণ যাবে সেই ডিমান্ডটা পাঠায়, সে অনুযায়ী
আমাদের বাহিনী থেকে সশস্ত্র বাহিনী বিভাগ তারা আবার এই ডিমান্ডটা ডিস্ট্রিবিউট করে দেয়। বাংলাদেশ এয়ারফোর্স কীভাবে তারা ত্রাণ নিয়ে যাবে এবং সেটা আবার আমাদের আর্মি এভিয়েশন আছে তারা কিভাবে ত্রাণ নিয়ে যাবে, সেই ত্রাণগুলো যেগুলো অত্যন্ত রিমোট জায়গা সেখানে হেলি সাপোর্টের হবে, আবার যেসব জায়গাগুলোতে তারা বোটের মাধ্যমে পৌঁছাতে পারবে। এখানে একটু জানতে চাইবো, মানে কিছুদিন আগেও তো আসলে বিভিন্ন এলাকার জনপ্রতিনিধি ছিলেন যারা জানতেন যে তার কোন কোন এলাকা বেশি প্লাবিত, কোন কোন এলাকায় মানুষ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত, তারা একভাবে হেল্প করতে পারতেন। কিন্তু এখন তো আসলে সেভাবে জনপ্রতিনিধি নেই। আপনারা এই যে রিমোট জায়গা যেগুলো, আপনারা প্রত্যেকটা জায়গা কিভাবে অ্যাড্রেস করছেন এই বিষয়টি যদি আমাদের এই যে আঞ্চলিক সমন্বয় কেন্দ্র যেগুলো আছে সেগুলোতে আমাদের ওখানে স্থানীয় প্রশাসন ডিসি এবং উপজেলার যে স্থানীয় প্রশাসন তারা এবং যারা যারা স্থানীয় লোকজন তারা এগিয়ে আসছে, স্বেচ্ছাসেবকরা আসছে, তারা আমাদেরকে বিভিন্ন তথ্য দিয়ে সাহায্য করছে এবং তাদের মাধ্যমেই এই ত্রাণগুলো পৌঁছে দেওয়া হচ্ছে। কারণ কিছু কিছু জায়গায় কিন্তু আমরা জানতে পারছি যে সব জায়গায় নাকি ত্রাণ পৌঁছাচ্ছে না। কিছু কিছু জায়গা থেকে এই ধরনের খবর আমরা আসলে পাচ্ছি যে তারা আসলে অনাহারে আছে বা পর্যাপ্ত খাবার পাচ্ছে না। এটা অ্যাকচুয়ালি আসলে ওই যে কমিউনিকেশনের অভাব, তারাও জানাতে পারছে না। তারা এমন প্রথম কয়েকদিন তো অনেক জায়গায় অর্ধেক বেশি জায়গায় ইলেকট্রিসিটি ছিল, তো এর ফলে তারা তাদের অবস্থানটা জানাতে পারেনি। এখনও অনেকে এমন রিমোট জায়গায় আছে উদ্ধার কার্যক্রম সম্পূর্ণ শেষ হয়নি, তো এরকম জায়গায় যারা আছে তাদের হয়তো নাও পেতে পারে। কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রেই এখন পর্যায়ক্রমে আজকে এতদিন পরে এরই মধ্যে এটা একটা ডাইনামিক প্রসেস। আমরা প্রথম থেকেই যে অবস্থা ছিল সেখান থেকে অনেক সরে এসে অনেক ভালো অবস্থানে আছে। পরিস্থিতি এখন অনেকটা আসলে অনুধাবন করা সম্ভব হয়েছে। আহনাফ, আপনার কাছে আসি, সেটি হচ্ছে যে স্থানীয় যারা আছে তাদের সহযোগিতা কেমন পাচ্ছেন? কেননা আপনি বললেন যে শুরুর দিকে কিছুটা সমস্যার সম্মুখীন হতে হয়েছে। আমরা বিভিন্ন মাধ্যমে আসলে জানতে পেরেছি, গণমাধ্যমের মাধ্যমে জানতে পেরেছে যে কোথাও কোথাও ডাকাতির মতো ঘটনা ঘটছে, কোথাও কোথাও যারা ত্রাণ দিতে যাচ্ছেন তারাও বিপদের সম্মুখীন হয়েছে নানাভাবে। সেই বিষয়গুলো একটু জানতে চাইব। ধন্যবাদ। আপনি দেখুন, প্রত্যেকটা জায়গাতেই কিছু সুযোগ সন্ধানী লোক থাকে, তো তাদের কাছে দুর্যোগ হোক, মানবিক বিপর্যয় হোক, কিংবা মানুষের হতাহত, মৃত্যু, কোনো কিছু তাদের বিবেকে নাড়া দেয় না। তারা আসলে বিবেকহীন। তো এই ধরনের মানুষদের নিয়ে তো আলাদাভাবে কিছু বলার নেই। যেহেতু এখন নতুন সরকার গঠিত হয়েছে, এখনও আমাদের হচ্ছে যে ল এনফোর্সমেন্টটা এখনও মানে একদম 100% আমরা এখনও পাইনি। সরকার কাজ করে যাচ্ছে বলে জানতে পেরেছি। তো হয়তোবা এই ব্যাপারগুলো একটু ঠিক হয়ে গেলে এই ধরনের পরিস্থিতিগুলো আমরা এড়াতে পারবো। তো কিন্তু এখানে যতগুলো বাজে খবর পাওয়া যাচ্ছে তার চেয়ে বেশি ভালো খবরগুলোই বেশি। বরং সাধারণ মানুষ, বেশিরভাগ মানুষ এখানে সাপোর্টিভ। তারা হচ্ছে যে মানে তাদের সর্বস্ব দিয়ে। আমরা কি ভালো খবরের দু একটা উদাহরণ শুনবো যে কি ধরনের ভালো কাজগুলো সবথেকে বেশি হচ্ছে? সেটা তো আসলে জনগণের জানা দরকার। জি জি, না, এখানে স্থানীয় জনগণ তো অবশ্যই সাহায্য করছে, কারণ স্থানীয় জনগণের সাহায্য ছাড়া তো আপনি সেখানে কাজ করতে পারবেন না। আপনি তো চিনেন না সেখানে কোথায় প্রবলেম হচ্ছে। তো স্থানীয় জনগণ তারা হচ্ছে যে এখানে বাসস্থানে আশ্রয় দিয়ে এখানে খাবারের ব্যবস্থা করছে, তারা পৌঁছে দিতে সাহায্য করছে। যে কোনো প্রয়োজন হলে কিংবা আপনার ট্রান্সপোর্টেশনে, তারপরে যে মানে জায়গা চিনিয়ে নিয়ে যাওয়া, এই সমস্ত কাজ করছে সাধারণ জনগণ, স্থানীয় জনগণ। এখানে স্থানীয় জনগণকে আসলে ব্লেম দেওয়ার জায়গা নেই। 2-4 জন দুষ্কৃতিকারীর জন্য আমি এখানে পুরো জনগোষ্ঠীকে আমি দায়ী করতে পারি না। আরেকটি ব্যাপার যেটি নিয়ে আমার এখানে প্রবল আপত্তি আছে, যেটি আপনি আমার একজন অতিথিকে বলছিলেন, জনপ্রতিনিধি। সেখানে আমি একটা আশ্চর্য পদক চিহ্ন দিতে চাই, কারণ জনপ্রতিনিধি বলতে বিগত সময় যাদেরকে এখানে অ্যাড্রেস করছেন, আসলে জনপ্রতিনিধি বলতে তো আসলে বিগত সময়ে অন্তত গত 10 বছরে কিছু ছিল না। কারণ এখানে সেই জনপ্রতিনিধিদের জনগণের দুয়ারে যাওয়ার প্রয়োজনই পড়েনি। তারা বরং এখানে রাতের ভোটে, সেটেলমেন্টে তারা এখানে চেয়ারে বসেছে। জনগণের সাথে কোনো সম্পর্ক রাখার, কোনো যোগাযোগ রাখার তাদের কোনো প্রয়োজনই ছিল না। তো সুতরাং তারা থাকলে আজকে যে এত যতটুকু কাজ হচ্ছে, যতটুকু অগ্রগতি হচ্ছে দ্রুত গতিতে, তার থেকে বেশি ভালো কিছু হয়তো বা থেকে কি মানে 10% হতো না। কারণ হচ্ছে ত্রাণ নিয়ে যেত, চেয়ারম্যান ত্রাণ খেয়ে ফেলতো সব। ঠিক আছে, কারণ চেয়ারম্যানের চেয়ে অভিভাবিত কেউ নাই। আচ্ছা, দুর্নীতিবাজ চেয়ারম্যানদের চেয়ে, এমপিদের চেয়ে তো অভাবী কেউ ছিল না আওয়ামী আমলে। অর্থাৎ জনপ্রতিনিধি না থাকাতে ইউনিয়ন পর্যায়ে বা গ্রাম পর্যায়ে তেমন কোনো সমস্যার সম্মুখীন হতে হচ্ছে না। কিছু দুষ্কৃতিকারী, কিছু মানে সুযোগ সন্ধানী এরাও দেখেন সেই আওয়ামী এজেন্টই তারা, সেই আওয়ামী লীগের পতিত সন্ত্রাসীরাই তারা, যারা ডাকাতিগুলো করছে।
কারণ হচ্ছে যে যারা দেশের ভালো চায়, যারা চায় যে দেশ ক্রাইসিস থেকে বের হয়ে এগিয়ে যাক, কনস্ট্রাকটিভ ওয়েতে কাজ করুক, যারা এটা চায় তারা তো এই সমস্ত কাজে ব্যাঘাত ঘটাবে না। যারা চায় না, রাজনৈতিক কারণেই কি আপনার মনে হচ্ছে, আপনি এর আগে বলছিলেন যে বন্যাটা রাজনৈতিক, আপনার মনে হচ্ছে যে রাজনৈতিক কারণেই এই যে ডাকাতি বা ছিনতাই এই ধরনের কাজগুলো হচ্ছে? না, ডাকাতির ব্যাপারটা আমি শতভাগ রাজনৈতিক বলবো না, কিন্তু এগুলো যারা করছে মানে কেন করছে, তার উদ্দেশ্যগুলো কি? সে তো ক্রাইসিস থেকে দেশ ফিরে আসুক সেটা চায় না। এই ইন্ধনগুলো কারা দিচ্ছে আপনারা খবর নেন, এখানে আসল তথ্যগুলো বেরিয়ে আসবে। রাজনৈতিক বন্যা এ কারণে বললাম যে এখানে যে এই অঞ্চলটায় এতদিন কোনো বন্যা হলো না, সেখানে আমরা শুরু থেকে দেখছি যে এই হাসিনা পতনের পর থেকে আমাদের প্রতিবেশীরা তাকে আশ্রয় দিল, একটা স্বীকৃতি, আন্তর্জাতিক স্বীকৃতি খুনি একটা জঙ্গি মহিলাকে আশ্রয় দিল সেখানে, এবং এখন পর্যন্ত তাদেরকে প্রত্যাবর্তন চুক্তির আওতায় তাকে বাংলাদেশে ফেরানো তাদের কোনো উদ্যোগ নেই। তারা নানানভাবে এখানে মানে তাদের যে রাজনৈতিকভাবে বাংলাদেশকে এখানে একটা অস্থিতিশীল করার পায়তারা তারা করছে। যদিও ভারতের জনগণের সাথে বাংলাদেশের জনগণের একটা আত্মিক সম্পর্ক আছে। আমরা দেখেছি যখন বাংলাদেশে আন্দোলন হচ্ছিল, ভারতের জনগণও বাংলাদেশের জনগণের সাথে একাত্মতা প্রকাশ করে তারা রাজপথে নেমে এসেছিল। তো এখন এই প্রতিবেশীরা যদি মনে করে যে তারা নানান ষড়যন্ত্র পায়তারা করে, হম্বিতম্বি করে তারা হচ্ছে যে এখানে এই জনতা সরকারকে স্টেবল হতে দিবে না, বাংলাদেশকে এগিয়ে যেতে দিবে না, তাহলে সেটা তাদের ভুল ধারণা। এমনও হতে পারে যে ভারতের সাধারণ জনগণ বাংলাদেশের জনগণের পক্ষে এসে তাদের এই দুর্নীতিগ্রস্ত, তাদের এই সন্ত্রাসী মনোভাবের সেই রাজনৈতিক নেতৃবৃন্দকে তারা প্রশ্নের মুখে ফেলবে। জনাব স্যার, আপনার কাছে আসি, সেটি হচ্ছে যে আমরা যেহেতু দেখছি যে কিছু কিছু জায়গায় পানি নেমে যাচ্ছে, পানি নেমে যাবার পর আসলে সেই এলাকার রাস্তাঘাট কতটা ক্ষতিগ্রস্ত হয়েছে, ঘরবাড়ি কতটা ক্ষতিগ্রস্ত হয়েছে সেটি আমরা দেখতে পাচ্ছি। এবং বন্যার যেটি শুরুতেও বলছিলাম যে বিভিন্ন পর্যায়ে আসলে বিভিন্ন ধরনের সহযোগিতার প্রয়োজন হয়। শুরুর দিকে যে সহযোগিতার প্রয়োজন হয়, মাঝে মাঝে সময় হয়তো বা সেটির প্রয়োজন হয় না। এখন কিন্তু রোগ বালাই অনেক বেশি দেখা দেবে, নানা ধরনের, সেখানে সেই অনুযায়ী আপনাদের ত্রাণের ধরন কি পরিবর্তন হয় সময়ের সাথে সাথে? হ্যাঁ, অবশ্যই। যে বন্যার যখন এই সময়টাতে দেখা যাচ্ছে পানি যখন নেমে যাবে, তখন প্রথম দেখা যাচ্ছে এলাকার মানুষজন বিভিন্ন রোগাক্রান্ত হবে, বিভিন্ন চর্মরোগ, ডায়রিয়া, কলেরা, বিভিন্ন ধরনের রোগাক্রান্ত হবে। তখন তাদের অবশ্যই চিকিৎসা সাহায্য বেশি লাগবে, আরও বেশি এই বিষয়ে ওষুধপত্র এবং পানি বিশুদ্ধকরণ বিভিন্ন কিছু। আমি আজকেও দেখলাম যে জনস্বাস্থ্য প্রকৌশল ফেনীতে তারা পানি বিশুদ্ধকরণ প্লান্ট বসিয়েছে। তো তারা এই ফেনীতে বিভিন্ন সব জেলায় যদি এরকম পানি বিশুদ্ধকরণ প্লান্ট বসায়, সবথেকে বড় সংকট হয়ে দাঁড়ায় আসলে। খুব ইম্পর্টেন্টলি আমরা কিন্তু যখন সেনাবাহিনী থেকেও প্রথম মোতায়েন হয়ে আমরাও কিন্তু ওয়াটার পিউরিফিকেশন সেট পাঠিয়েছি, সেখান থেকে কিন্তু তারা পানি বিশুদ্ধ করে তারা সাপ্লাই দিয়েছে। তো এই সময়ে এই প্রথম চ্যালেঞ্জটা হচ্ছে মানুষজন অনেক রোগাক্রান্ত হবে, বিভিন্ন রোগ মহামারী ছড়াতে পারে। তো সে কারণে প্রয়োজনীয় চিকিৎসা ব্যবস্থা, ওষুধপত্র সাপ্লাইটা বাড়াতে হবে। আর আমাদের এই রাস্তাগুলো অধিকাংশই এই গ্রাম অঞ্চলও সেগুলো কিন্তু ফ্লেক্সিবল পেভমেন্ট, মানে পিচ ঢালা রাস্তা। তো সেই জায়গাগুলো যখন পানির নিচে থাকে, এর উপর যখন পানির স্রোত যায় তখন অনেক বড় বড় গর্ত হয়। তো সেইগুলোর জন্য এখন দেখা যাচ্ছে অনেক রাস্তা পানি নেমে গেছে, কিন্তু রাস্তায় এত বড় বড় গর্ত, গাড়ি যেতে পারছে না। এটাও কিন্তু একটা সমস্যা। তো খুব দ্রুত এই যে ইনফ্রাস্ট্রাকচারাল এই সাপোর্টগুলো দিতে হবে, যে রাস্তাগুলো ঠিকঠাক করা। আর এই জায়গাটা বিশেষ করে যেহেতু তারা এর আগে বন্যা তারা দেখে নাই, তাদের বাড়িঘর সেভাবে তারা তৈরি করেনি। তো আমি এমনও জানি যে অনেক মাটির বাড়ি আছে, টিনের চালের বাড়ি দেখছি, যেগুলো আসলে বন্যাকে ফেস করার মতো না তো পরিস্থিতি। তো এই পানি নেমে যাওয়ার পর পরিস্থিতি আমরা একটু বেশি খারাপ হয়ে যাওয়ার সম্ভাবনা আছে, এবং এই ধরনের অনেক সাপোর্ট লাগবে, তাদের দরকার হবে। আমরা কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপটে যদি বলি, বাংলাদেশ সেনাবাহিনী আমাদের একেবারে আস্থার একটি জায়গা, বিশেষ করে যে কোনো দুর্যোগ হোক, যে কোনো মানুষের কোনো ক্ষতির যে কোনো ইস্যু হোক না কেন, আমরা যে কোনো সংকটে চিন্তা করি যে সেনাবাহিনী আমাদের আসলে শেষ ভরসার একটা জায়গা। সেখান থেকে জানতে চাইবো যে এই যে দীর্ঘ মেয়াদে যে পরিকল্পনাগুলো নেওয়া হয় দুর্যোগের ক্ষেত্রে, বন্যার ক্ষেত্রে আমরা ফেনী, কুমিল্লা, নোয়াখালীতে এবারে যে বন্যা দেখলাম, সেখানে দীর্ঘমেয়াদে বন্যা ব্যবস্থাপনা বা বন্যার প্রস্তুতি, সেটি নিয়ে কতটা জরুরি বলে মনে করছেন? হ্যাঁ, এটা অবশ্যই আমাদের বন্যা, শুধু বন্যা না, আমরা যে কোনো ডিজাস্টার, যে কোনো দুর্যোগ, বন্যা, তারপরে ভূমিকম্প,
তারপরে আগুন লাগা সবকিছু নিয়ে আমরা আমাদের পরিকল্পনায় থাকে। আমরা সারা বছর ধরে প্রশিক্ষণ নেই। ইভেন আমাদের যতগুলো বিভিন্ন ফরমেশন আছে সেখানে আমাদের প্রশিক্ষণ হয়। ইভেন আমাদের আরও উপরের লেভেলে এফডিতে সশস্ত্র বাহিনী বিভাগে সেখানেও হিউম্যান অ্যাসিস্ট্যান্স অ্যান্ড এইচএডিআর বলে আর কি, ডিজাস্টার রিলিফ এইচএডিআর, সেখানে সেই পর্যায়েও অনেক উচ্চ লেভেলে এবং বিভিন্ন দেশ থেকেও অংশগ্রহণ করে এই প্রশিক্ষণগুলো হয়ে থাকে। আমাদের তো দেশ ছোট্ট কিন্তু মানুষের সংখ্যা অনেক বেশি। আমরা যখন এই যে বন্যা প্লাবিত হলো সেই প্লাবন এরিয়াটা অনেক বড় আমরা দেখতে পাচ্ছি। সেখানে একটু জানতে চাইবো যে আপনাদের যে সেনা সদস্য সংখ্যা সেটা পর্যাপ্ত কিনা এই ধরনের বন্যা মোকাবেলা করার জন্য? হ্যাঁ, আমাদের এখন পর্যাপ্ত। এই মুহূর্তে আমাদের মানে সেনা সদস্য 2000-এর মতো ডিপ্লয়েড আছে, মোতায়েন আছে, এবং বাংলাদেশ নেভি এয়ারফোর্স মিলে প্রায় 2500 ডিপ্লয়েড আছে, এবং সেখানে আরও সেনা মোতায়েনের মতো আমাদের আছে সেনা। কিন্তু যদি আমাদের প্রয়োজনের উপর এটা ডিপেন্ড করে যে আমরা সেনা মোতায়েন আরও হবে কিনা। যেমন যে একটু আগে একটা প্রসঙ্গ আসলো যে ডাকাতির বিষয়গুলো, সো সেই বিষয়ে যদি আমাদের বন্যা পরবর্তীতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহায়তা করতে হয়, সেটা আমাদের অলরেডি সেনাবাহিনীর প্রধান মহোদয় বলেছেন যে আরও দরকার হলে সেনা মোতায়েন করা হবে এটা আইন শৃঙ্খলা রক্ষা করার জন্য। অন্যান্য বাহিনীও তো আসলে কাজ করে যাচ্ছে, তাদের সাথে আপনাদের সমন্বয়টা কেমন হয়? সমন্বয়টা বিশেষ করে উদ্ধার কার্যক্রমের সময় বাংলাদেশ নেভি বোট নিয়ে আমাদেরও বোট ছিল, বাংলাদেশ নেভিরও বিভিন্ন ধরনের বোট ছিল, কোস্টগার্ডের বোট ছিল, আমরা একসাথে এটা সমন্বয় করে কাজ করেছি। আবার বাংলাদেশ এয়ারফোর্স এবং আমাদের আর্মি এভিয়েশন তারা সমন্বয় করে রিলিফ কাজ করেছে এবং উদ্ধার কার্যক্রম চালিয়েছে। আহনাব, এই বিষয়টি নিয়ে একটু কথা বলি। তবে দীর্ঘমেয়াদে প্রস্তুতি আপনারা পরবর্তীতে বন্যা পরবর্তী প্রস্তুতি কেমন নিচ্ছেন সেটি নিয়ে জানবো। তবে তার আগে সোশ্যাল মিডিয়ার একটু ইম্প্যাক্ট নিয়ে জানতে চাইবো যে আমরা সামাজিক যোগাযোগ মাধ্যম কিন্তু এই সময়টাতে আমাদের কাছে সবচেয়ে বড় মাধ্যম হয়ে দাঁড়িয়েছিল, বিশেষ করে গত 1 মাসের কথা যদি বলি। সেখান থেকে জানতে চাইবো বন্যার উপর কি ধরনের প্রভাব পড়েছে। আমরা পজিটিভ এবং নেগেটিভ দুটি একটু জানতে চাইবো ছোট করে। না, বন্যার উপর প্রভাবের কথা বলতে গেলে এখানে পজিটিভ প্রভাবটাই বেশি, কারণ সোশ্যাল মিডিয়ার কারণে এখানে প্রচারটা ভালো হচ্ছে এবং মানুষ সোশ্যাল মিডিয়াতে দেখেই বেশি এগিয়ে আসছে। হ্যাঁ, এবং সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা বন্যা কবলিত অঞ্চলের মানুষদের সাথে এখানে সরাসরি যোগাযোগ করতে পারছি, তাদের কথাগুলো আমরা সরাসরি শুনতে পাচ্ছি। কারণ ও হচ্ছে যে মানে ওই আমার আপনার ডিরেক্ট কন্ট্যাক্ট তো তাদের কাছে থাকবে না, কিন্তু সোশ্যাল মিডিয়ার কারণে আমরা তাদের যে হাহাকারটা কিংবা তারা সরাসরি যোগাযোগ করতে চাইলেও সেটা কিন্তু তারা সেটা করতে পারছেন নানানভাবে। তো আর কিছু তো ব্যাপার থাকেই, কিছু বিভ্রান্তিকর তথ্য কিংবা কিছু ভুল তথ্য, কিছু উস্কানিমূলক ব্যাপার, এগুলো তো আসে। এরকম কিছু সম্মুখীন হতে হয়েছে কিনা যে আপনারা হয়তো একটা ভুল তথ্য দিয়ে একটা জায়গায় চলে গেলেন? কিছু তো হচ্ছেই, না ওরকম জায়গায় এরকম না। কারণ হচ্ছে আমরা কোথায় যাচ্ছি সেটা হচ্ছে আমরা প্রশাসনের কাছ থেকে ম্যাপিং করে ইনফরমেশনটা নিয়ে আমরা সেখানে যাচ্ছি। কারণ হচ্ছে যে মানে কোনো একটা ইন্ডিভিজুয়ালের এখানে সে হয়তোবা সমস্যায় আছে, কিন্তু সে আসলে প্রবলেমে কিনা এটা তো আমার ভেরিফাই করতে হবে। সো এটার সেই সোর্স আমার হাতে হয়তোবা খুব বেশি নেই। তো সেক্ষেত্রে আমরা প্রশাসন, যৌথ বাহিনী কিংবা এখানে সরকারি যে সমস্ত সোর্স আছে আমরা সেখান থেকে ম্যাপিং করে সেই তথ্যগুলো সংগ্রহ করছি। বন্যা পরবর্তী কি ধরনের প্রস্তুতি আপনারা নিচ্ছেন, কারণ এর পরে সবথেকে বড় ক্রাইসিসগুলো আসলে দেখা দিবে? দেখুন, এখানে বন্যায় যে প্রবলেমটা হয়েছে, এখানে অনেক মানুষের বাড়িঘর ভেঙে গিয়েছে, ভেসে গিয়েছে, অনেকে গৃহহীন হয়েছে, অনেকের কর্মসংস্থান ধ্বংস হয়েছে, অনেকে হয়তো বা এখানে খেতে খামারে কাজ করতো, তাদের সমস্ত ফসলগুলো নষ্ট হয়েছে। তো এখানে মানুষের বাসস্থান, মানুষের কর্মসংস্থান, এগুলো নিয়ে এখানে সরকার কাজ করতে পারে। আর ইমিডিয়েট তো আসলে সলিউশনগুলো হবে না, যে এত বড় ধাক্কাটা। তো এর জন্য যেন আমরা এখানে ত্রাণ কার্যক্রম বা এখানে যাতে যে প্রবলেমটার সলিউশন জন্য কিছু সিস্টেম ডেভেলপ করতে পারি, এদিকে আমাদের মনোযোগ দেওয়া উচিত। আর দুর্যোগ, এই প্রাকৃতিক দুর্যোগ বাংলাদেশে নিয়মিতই হচ্ছে, তো এটার আসলে আরও স্থায়ী সমাধান কি হতে পারে এটা নিয়ে আমাদের ভাবা উচিত। এবং সেখানে কি সরকারকে, আপনারা যারা বৈষম্য বিরোধী আন্দোলনে আছেন তারা কি সরকারকে সেখানে সহযোগিতা করবেন দীর্ঘমেয়াদে যদি পরিকল্পনা? হ্যাঁ, আমরা তো অবশ্যই সহযোগিতা করব, কারণ এটা হচ্ছে সেই অভ্যুত্থানের সরকার, এটা আমাদেরই সরকার, আমরা তো অবশ্যই সহযোগিতা করব। এবং যখন ভালো কিছু হবে, এটা আমাদের সরকার না হলেও অন্য যে কোনো সরকার হলেও, জনগণের সরকার হলেও আমরা সহযোগিতা করব। এবং এখানে আরেকটা প্রস্তাবনা আসতে পারে যে এখানে যে পরিমাণ
সংকট, এখানে মনে হচ্ছে আরো লোকবল প্রয়োজন বা আরো বড় দুর্যোগের সামনে আসতে পারে। তো সেক্ষেত্রে আমরা যদি কোনো ডিজাস্টার ম্যানেজমেন্ট ফোর্স করতে পারি, ভলান্টিয়ারি কাজ যারা করতে চায়, তো তাদেরকে আমাদের এখানে যদি সেনাবাহিনী, যৌথ বাহিনী ট্রেনিং এর ব্যবস্থা করে, সেই পরিকল্পনা নিয়ে নিশ্চয়ই আপনারা আগাবেন সামনে কাজ করার জন্য। তো এরকম যদি তারপরে মানে সিভিলিয়ানদের মধ্যে থেকে যদি এরকম কিছু একটা উদ্যোগ নেওয়া যায়, তাহলে কিছু লোকজন রেডি থাকলো। এখানে অলরেডি বিএনসিসি স্কাউট, রোভার স্কাউট বা এই ধরনের রেড ক্রিসেন্ট এর তো কাজ করে যাচ্ছে। তো এই ধরনের অর্গানাইজেশন বা এখানে যদি রাষ্ট্রীয়ভাবে কিছু করা হয়, এটার ব্যাপ্তি যদি বাড়ানো হয়, তাহলে একটা ভালো প্রস্তুতি থাকবে। অসংখ্য ধন্যবাদ আহনাফ সাঈদ খান, ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ ওসমান সরোয়ার, আপনাদের দুজনকে এই আয়োজনে যুক্ত হওয়ার জন্য নিশ্চয়ই আবারও আপনাদের আমরা আনন্দ জানাতে পারবো। সুপ্রিয় দর্শক, নিউজ আর এক্সট্রা আজকের আয়োজন এখানে শেষ করছি। আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। ধন্যবাদ সকলকে সঙ্গে থাকার জন্য। শুভরাত্রি।